ভাইয়ার অডিও আর ভিডিও সব ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তো আজকে আমরা চ্যাপ্টার 6 এইটার লাস্ট ক্লাসটা করব। ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাসটা করব। তো গত ক্লাসে আমরা অনেক কিছু দেখছিলাম, অ্যান্ড গত ক্লাসটা যারা ভালো করে বুঝছো তোমাদের পুরা কলেজ লাইফের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, যেটা তোমাদের বাকি সবগুলা চ্যাপ্টারে হেল্প করবে। বাকি সবগুলা চ্যাপ্টারে হেল্প করবে, ঠিক আছে? ওকে, চলো চলো। হ্যাঁ, এখন যারা গত ক্লাসটা ঠিক মতো বুঝো নাই বা বুঝতে অসুবিধা হয়েছে, ওটা একবারে মানে একবার তুমি ক্লাস করে বুঝে যাবা, এইটা হবে না, বুঝছো? আমি এমন জিনিস পড়াইছি যেটা বুঝতে মানে যেটা আসলে তোমার পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে। ইউজুয়ালি এটা পড়ানো হয় না এই জিনিসগুলো, বুঝছো? আমি নিজেও পড়ি নাই, পরবর্তীতে ধাক্কা খেয়ে খেয়ে শিখছি। বাট তোমরা যেহেতু আগেই পড়ে ফেলছো, একটু আর 2-3 বার দেখো, ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করতেছি। আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব এটা হচ্ছে মৌলিক পর্যায়। তোমরা পর্যাবৃত্ত গতি পড়ছো? পর্যাবৃত্ত গতি পড়ছো? পর্যাবৃত্ত গতির পর্যায়কাল, পর্যায়কাল কি ছিল? যতক্ষণ পর পর একটা কণা একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, সেটাই কি পর্যায়কাল, তাই না? আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে এগুলো সবাই পর্যাবৃত্ত ফাংশন। তুমি কি জানো? এগুলো সবাই পর্যাবৃত্ত ফাংশন। তুমি যদি খেয়াল করো, একটা সার্টেন অংশ পর পর সেটা রিপিট করে, বুঝছো? এই যে দেখো, এই অংশটা বারে বারে রিপিট করে, বারে বারে রিপিট করে আমাদের সাইন এক্স এর গ্রাফটা তৈরি হচ্ছে না? আমাকে বলো তো। এখন এই অংশটা তুমি যদি কোণে হিসাব করো, সেটা কত? 360 ডিগ্রি। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তাই না? 360 ডিগ্রি বা 2π রেডিয়ান। তার মানে আমাদের সাইন এক্স ফাংশনটা সে কি করতেছে? 2π রেডিয়ান পরপর রিপিট করতেছে। আচ্ছা, 2π পরপর না, আমি তো এটাও বলতে পারি, আমি একটু বড় করে নিব, বুঝছো? এই অংশটা রিপিট করতেছে, হয় না? আমাকে বলো তো। এই অংশটা একটার পরে একটা, এই যে একটার পরে একটা, মানে 4π, বুঝছো? এই অংশটাও কিন্তু বারে বারে রিপিট করে আমাদের কি পুরা সাইনের গ্রাফটা তৈরি হয়। তাহলে এটার পর্যায়কাল তো 4πও হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ, আসলেই হতে পারে। আর এই পর্যায়গুলোর মধ্যে, পর্যায়কালগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেই পর্যায়কাল সেটাকে বলা হয় মৌলিক পর্যায়। হ্যাঁ, ডেসমোসে ডিগ্রি নেওয়া যায়, এখানে ক্লিক করলেই নিচে ডিগ্রি চলে আসে, বুঝছো? বুঝছো? তাহলে তাহলে পর্যায়কাল আর মৌলিক পর্যায়, পর্যায়কাল হচ্ছে যতক্ষণ পর পর আমাদের ফাংশনটা রিপিট করে, আর মৌলিক পর্যায় কি? পর্যায়কালগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেই পর্যায়কালটা। তাহলে আমাকে বলতে পারবা এই যে সাইন এক্স বাবাজি, হ্যাঁ, তার মৌলিক পর্যায় কতটুকু? তুমি যদি চিন্তা করো, এই অংশটুকু সবচেয়ে ক্ষুদ্রতম একক না, যেটা বারে বারে রিপিট হয়ে আমাদের কি পুরো গ্রাফটা তৈরি করে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? তাহলে সাইন এক্স এর মৌলিক পর্যায় কত? 2π বা 360 ডিগ্রি, ঠিক আছে? আর এটার পর্যায়কাল কি হবে? 2π এর যে কোনো গুণিতক পর্যায়কাল হতে পারে না? 2π এর যে কোনো গুণিতক পর্যায়কাল হতে পারে। 4π, 8π, 6π সবাই পর্যায়কাল হতে পারে। তো সাইন তো গেল, সিমিলার কে? কোসেক। আমাদের কোসেকটাও কি একদম সিমিলার হওয়ার কথা না? দেখো, আমি যদি সাইনেরটা উঠায় দিই, তুমি খেয়াল করো, এই অংশটা রিপিট হয়ে কিন্তু না, একটা উপরে একটা নিচে, এই দুইটা অংশ বারবার রিপিট হয়ে আমাদের কোসেকটা তৈরি করে, বুঝছো? এই যে এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা রিপিট হয়ে আমাদের কি সাইন এক্স এর গ্রাফটা তৈরি করে, মানে কোসেক এক্স এর গ্রাফটা তৈরি করে, বুঝছো? তাহলে কোসেক এক্স এর মৌলিক পর্যায় কত? 2π। কোসেক এক্স এর মৌলিক পর্যায় কত? 2π। তাহলে সাইন কোসেক গেল। এবার চলো আমরা কজে যাই। বলো, কজেরও কত মৌলিক পর্যায়? 2π না? দেখো তো, কজেরও কত মৌলিক পর্যায়? 2π না? তুমি যদি খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত সাইনের মতোই তো, সাইন গ্রাফটাকে জাস্ট একটু বামে টেনে আনলা। তাহলে এই কজেরও কি মৌলিক পর্যায় হচ্ছে 2π, আর পর্যায়কাল 2πn, ওটা লাগবে না। তাহলে কস যদি হয় সেকও তো সিমিলার,
পুরোপুরি সিমিলার না আমাকে বলো? সেক তো সিমিলার, এই যে একটা উপরের অংশ আর একটা নিচের অংশ, এই দুইটা বারে রিপিট হয়, খালি উপরের অংশ কিন্তু না, খালি উপরের অংশ রিপিট হয়ে তৈরি হয়েছে না, এটা আর এটা, এই দুইটা জাস্ট তুমি কপি করে নিলা, তারপর পেস্ট 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 করলেই কি আমাদের সেক এক্স এর গ্রাফটা তৈরি হয়ে যাবে। তাহলে সেক এক্স এরও মৌলিক পর্যায় কত বলো? 2 পাই। 2 পাই। সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী ঘটবে tan এর ক্ষেত্রে। tan দেখো, tan এই যে ওর কিন্তু একটাই অংশ, এই যে এই অংশটা বারে রিপিট করে আমাদের tan x এর গ্রাফটা তৈরি হয়েছে না? মজার ব্যাপার হচ্ছে এই অংশটুকু হচ্ছে -π/2 থেকে π/2 পর্যন্ত, অর্থাৎ 180 ডিগ্রি ইন্টারভ্যালে, বুঝছো? 180 ডিগ্রি ইন্টারভ্যালে। এটার একটা কারণও আছে, তুমি tan 180 প্লাস থিটা আবার tan থিটায় ব্যাক করে, বুঝছো? 180 ডিগ্রি পরে কি বা পাই রেডিয়ান পরে tan থিটা আবার tan থিটা হয়ে যায়। আমি কি বুঝাইতে পারলাম? একটা ফাংশনের মৌলিক পর্যায় যা, তার উল্টাটার মৌলিক পর্যায় সেম, সাইনেরটা কোসেকেরটা সেম, সেকেরটা কজেরটা সেম, ডান ডান। কিন্তু tan এরটা হচ্ছে একটু ব্যতিক্রম হয়ে গেল। তাহলে tan x এর মৌলিক পর্যায় কত আমাকে বলো তো? tan x এর মৌলিক পর্যায় কত? পাই। এটা 2 পাই না, আমাদের tan x এর মৌলিক পর্যায় কত বলো? পাই। পাই, ঠিক আছে। তাহলে tan x কে উল্টাইলে তুমি কি পাবা? tan x কে উল্টাইলে তুমি কি পাবা আমাকে বলো তো? cot x। cot x এটারও মৌলিক পর্যায় কত? পাই। পাই। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন, তাদের মধ্যে সাইন কজ এবং তাদের উল্টা দুইটা, তাদের মৌলিক পর্যায় কত? 2 পাই। মৌলিক পর্যায় কত? 2 পাই। আর tan কটের মৌলিক পর্যায় এটা। আর পর্যায়কাল, ওই মৌলিক পর্যায়কে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে তুমি যদি গুণ করো তাহলে পর্যায়কাল পাবা। ক্লিয়ার? বলো, আমরা সবাই বুঝলাম? ট্যানেরটা বুঝছো নাই? তুমি জাস্ট ট্যানেরটা দিয়ে দেখো না, জাস্ট গ্রাফটা আঁকায় দেখো। ট্যানের যে এই অংশটা বারে রিপিট হইতেছে না, এই একটা জিনিস বলো, এই একটা পোর্শন, এই পোর্শনটা হচ্ছে -π/2 থেকে, অর্থাৎ -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। কাহিনী বুঝছো? তার মানে কত ইন্টারভ্যাল? 180 ডিগ্রি পর এটা রিপিট করতেছে, যেটা বাকিগুলার ক্ষেত্রে 360 ডিগ্রি ছিল, বুঝছো? নিজেরা একটু এক্সপেরিমেন্ট করো তাহলেই হয়ে যাবে। ওকে, আর এটা মুখস্থ রাখবা, সাইন কজ সেক কোসেক এদের মৌলিক পর্যায় 2 পাই, ঠিক আছে। আর tan কটের মৌলিক পর্যায় কত? পাই। এখন আমরা তো একদম বেসিক ফাংশনগুলোর মৌলিক পর্যায় দেখলাম, এখন এটাকে আমরা মডিফাই করব। বলো তো, y = sin x, এটার মৌলিক পর্যায় কত? 2 পাই। এখন আমরা বিভিন্ন অপারেশন করব। গত ক্লাসে অপারেশন দেখছিলাম না, স্কেলিং, শিফটিং, তাই তো? আচ্ছা, এক্সপ্যানশন। তাহলে আমাকে বলো, আমি যদি ফার্স্টে স্কেল করি, ধরো y = যে কোনো একটা ধ্রুবক 5 sin x, এটার মৌলিক পর্যায় কি চেঞ্জ হবে? 5 দিয়ে যদি গুণ করো মৌলিক পর্যায় কি চেঞ্জ হবে? আমাকে সবাই বলো তো, ধরো y = sin x, ঠিক আছে, y = sin x, হ্যাঁ, তুমি কি করলা? y = 5 sin x, চেঞ্জ হবে? তোমার কি মনে হয় আমাকে বলো তো? চেঞ্জ হবে না, কিন্তু মৌলিক পর্যায়ে চেঞ্জ হয়েছে, ও জাস্ট বড় ছোট হয়েছে। তাহলে যে কোনো ধ্রুবক দিয়ে গুণ করলে মৌলিক পর্যায়ের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার y = 5 sin ধরো x প্লাস পাই, তুমি x এর সাথে একটা ধ্রুবক যোগ করছো, x এর সাথে যোগ করলে কি ডানে বামে শিফট হয় না? আমাকে বলো তো, ডানে বামে শিফট হলে পর্যায়কাল কি চেঞ্জ হবে? না তো। সাইন আর কজের পর্যায়কাল তো সেম। সিমিলার ভাবে তুমি যদি x এর সাথে কোনো কিছু যোগ করো তাহলেও কিন্তু পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না, সেটা যা ইচ্ছা যোগ করো, বুঝছো? সেটা যা ইচ্ছা তা যোগ করো, দেখো একটু আগে পরে হবে, বাট পর্যায়কালের কোনো পরিবর্তন নেই। ওকে, আচ্ছা, এবার তুমি যদি
ওয়াই এর সাথে কিছু যোগ করো, বুঝছো? এই পাশে যোগ করা বা ওই পাশে বিয়োগ করা একই কথা, বুঝছো? ধরো ওই পাশে তুমি 5 যোগ করছো, এই 5 কিন্তু ওয়াই থেকে বিয়োগ করা, তাহলে আমাদের গ্রাফটা কি উপরে নিচে নামবে না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, উপরে নিচে নামবে না? সবাই সবাই তুমি এটার সাথে ধরো 5 যোগ করলা, 5 যোগ করলা, তাহলে পুরা গ্রাফটা 5 ঘর উপরে উঠে যাবে। তার পর্যায়কালের কোনো চেঞ্জ হচ্ছে? দেখো পর্যায়কাল তখনই চেঞ্জ হবে যখন ও সংকুচিত প্রসারিত হয় কিংবা গ্রাফের আকৃতির পরিবর্তন হয়। আকৃতির পরিবর্তন বলতে দেখো উপরে নিচ করে উঠতেছে, সবগুলো উপরে হয়ে গেছে, তখন হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করলেও আমাদের পর্যায়কালের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। এখন আসো মেইন কাহিনীতে। আমি যদি সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমি x এর জায়গায় 2x দিয়ে দিলাম, তাহলে আমাদের ফাংশনটা 2 গুণ কম্প্রেসড হয়ে যাবে না? আমাকে সবাই বলো। ঠিক আছে, ধরো আমি সবকিছু দিলাম, জাস্ট কি করলাম, y cos to sin 2x দিয়ে দিলাম। 2 গুণ যদি কম্প্রেসড হয়ে যায় তাহলে পর্যায়কাল অর্ধেক হয়ে যাবে না? বুঝছো, অর্ধেক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের পর্যায়কাল কি দাঁড়াবে আমাকে বলো তো? 2π/2। তার মানে বুঝিও, আমি যদি y cos to sin যে কোনো একটা a দিয়ে গুণ করি তাহলে পর্যায়কাল কি হয়ে যাবে বলো তো? পর্যায়কাল কি হয়ে যাবে? 2π/a, কারণ a গুণ চেপে যাবে, a কোণ চেপে যাবে, তাই না? আমাকে সবাই বলো, a গুণ চেপে যাবে। আমরা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে পর্যায়কাল চেঞ্জ হয় কোন অপারেশনে? এই যে তুমি যদি x কে কোনো কিছু দিয়ে গুণ করো, আবারও বলি, তুমি যদি x কে কোনো কিছু দিয়ে গুণ করো পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে। আরেকটা জায়গায় পর্যায়কাল চেঞ্জ হয়, সেটা হচ্ছে পাওয়ার। দেখো মনোযোগ, ধরো y cos to sin x, হ্যাঁ এটা পর্যায়কাল তো 2π। এখন তুমি যদি সাইনের মাথায় জোর ঘাত দাও, কি ঘাত দিলা? জোর ঘাত দিলা, তাহলে নেগেটিভ অংশটা, দেখো সাইনের ক্ষেত্রে ব্যাপারটা মজার, এই অংশটুকু আর এই অংশটুকুর পার্থক্য কি? জাস্ট উপরে আর নিচে। তুমি যখনই সাইনের মাথায় জোর ঘাত দিয়ে দিবা তখন তার পর্যায়কাল কি অর্ধেক হয়ে গেল না? মৌলিক পর্যায়। কারণ নিচের যেই পার্টটুকু আছে এটা উপরে উঠে যাবে ঠাস করে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে y cos to সাইনের মাথায় স্কয়ার দাও বা যে কোনো জোর ঘাত 2, 4, 6, 8, সাইনের মাথায় যে কোনো জোর ঘাত যদি দাও তাহলে তার পর্যায়কাল কত হয়ে যাবে? আমাকে বলো, কত হয়ে যাবে? পাই হয়ে যাবে, পাই। বুঝছো? y equals to sin square x, সেটা কত হয়ে যাবে? পাই হয়ে যাবে। শুধু সাইন না, সাইনের মতো যারা আছে, সাইন, কজ, সেক, কোসেক, বুঝছো? সাইন, কজ, সেক, কোসেক, তাদের মাথায় পাওয়ার দিলা, এন দিলা, ঠিক আছে? এই এনটা যদি জোর হয় তাহলে আমাদের পর্যায়কাল কত থাকবে? পাই। যদি বেজোর হয় তাইলে প্যারা খাওয়ার কিছু নেই। বেজোর হলে নেগেটিভ অংশটা তো থাকবেই, তাই না? বেজোর হইলে দেখো পিঙ্কিটা হচ্ছে sin কিউব x, এটার পর্যায়কাল কিন্তু 2π আছে, তাই না? এটার পর্যায়কাল কি 2π আছে, কারণ নেগেটিভ অংশটা নিচের দিকেই থাকবে। এই অংশটুকু রিপিট করে আমাদের এটা তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে এই যে চারটা ফাংশন, সাইন, কজ, সেক, কোসেক, সাইন, কজ, সেক, কোসেক, এদের ক্ষেত্রে এদের মাথার পাওয়ার যদি জোর হয় তাহলে পর্যায়কাল পাই, পাওয়ার যদি জোর হয় তাহলে পর্যায়কাল পাই, আর পাওয়ারটা যদি বেজোর হয় তাহলে পর্যায়কাল কত? 2π। ডান। এবার চলো ট্যান কটের ক্ষেত্রে ব্যাপারটা দেখি। আমরা দেখি, ধরো ট্যান কট, তাই তো? ট্যান, এটা ট্যান,
ট্যানের মাথায় বেজোর ঘাত, ট্যানের মাথায় বেজোর ঘাত। এবার তুমি যদি ট্যানের মাথায় জোর ঘাত দাও, y ইকুয়ালস টু tan x, ঠিক আছে? ট্যানের মাথায় বেজোর ঘাত দিলাম, জোর ঘাত, ধরো স্কোয়ার করব, তাহলে কি হবে জানো? আমাকে বলো তো। এই যে নিচের অংশটা, সেটা উপরে উঠে যাবে না, কোনো নেগেটিভ আউটপুট থাকবে না, বুঝছো? কোনো নেগেটিভ আউটপুট থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা করি তো। তুমি যদি স্কোয়ার দাও, খেয়াল করছো সবুজটা হচ্ছে স্কোয়ার, জাস্ট উপরে উঠে গেছে, তার মৌলিক পর্যায়ে কি চেঞ্জ হয়েছে? আমাকে একটু বলো তো দেখি, tan x এর মৌলিক পর্যায়ে কি চেঞ্জ হয়েছে? না, কিন্তু নিচের পার্টটুকু জাস্ট উপরে উঠে গেছে। যে এটা রিপিট হয়ে 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 কি tan x তৈরি করে, তো এটার ব্যাপ্তি যা, সাদাটার ব্যাপ্তি হতো তাই। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? তাহলে আমাদের ট্যান বা কট, ওর মাথায় পাওয়ার যেটাই হোক না কেন, হ্যাঁ, ওর ওর মৌলিক পর্যায়ে কত? পাই। ওর মৌলিক পর্যায়ে কত? পাই। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এখন তোমাকে যদি যে কোনো একটা ফাংশন দিল, যে কোনো একটা ফাংশন, মনোযোগ দিবা, মনোযোগ দিবা, পরীক্ষায় যা আসে আমি বলে দিব এখন, বলে দিব এখন। তোমাকে যে কোনো একটা ফাংশন দিয়ে বললো এর মৌলিক পর্যায় বের করো, কি বের করতে বললো? এর মৌলিক পর্যায়। তুমি প্রথমত দেখবা ফাংশনটা কি, সাইন, কস, সেক, কোসেক, এই চারটা হলে একটা কাহিনী, আর ট্যান কট হলে আরেকটা কাহিনী, ট্যান কট হলে আরেকটা কাহিনী। আচ্ছা, এই চারটা হলে কি কাহিনী? তুমি প্রথমত দেখবে এর পাওয়ার কি, এর পাওয়ার কি, জোর না বেজোর? এর পাওয়ার যদি জোর হয় তাহলে পাই, বেজোর হলে 2 পাই, ঠিক আছে? যদি জোর হয় পাওয়ার, এর মাথার পাওয়ার যদি জোর হয় তাহলে পাই, বেজোর হলে 2 পাই। আর এটার ক্ষেত্রে জোর বেজোর কিছু নাই, সব ক্ষেত্রে কি পাই। তারপর তুমি চেক করবা এই ফাংশনটা x এর সহগ কত, x এর সহগ কত, সেই x এর সহগটা দিয়ে ভাগ করবা। ধরো x এর সহগ a বা b, ধরো x এর সহগ b, ওই x এর সহগটা দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? কোএফিসিয়েন্ট মানে x এর সহগ, শেষ, আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটাই তুমি মনে রাখবা, তাইলেই হবে। এটাই তুমি মনে রাখবা, তাহলেই হবে। রিক্যাপ হয়ে গেছে তো? পরীক্ষায় এই দুটা থেকেই আসবে, এর বাইরে আসবে না। ক্লিয়ার? তোমাকে যদি একটা ফাংশন দিয়ে মৌলিক পর্যায়ে বের করতে বলে, তুমি ফার্স্টে দেখবা এটা কোনটার মধ্যে পড়ে, তারপর দেখবা পাওয়ার। পাওয়ার যদি যদি এটা হয়, পাওয়ার জোর বেজোর যাই হোক পাই, এক্ষেত্রে জোর হলে পাই, বেজোর হলে 2 পাই। তারপর x এর সহগ দিয়ে ভাগ করে দিবা, তারপর x এর সহগ দিয়ে ভাগ করে দিবা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমি তোমাকে বুঝাই তাইলে দেখো, এখানে সুন্দর করে আমি লিখে দিচ্ছি, এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো a ইন্টু, আমাদের a হচ্ছে একটা ধ্রুবক, বুঝছো? মনোযোগ দাও, মনোযোগ দাও, আকৃতি খেয়াল করো। a হচ্ছে একটা ধ্রুবক, ধরো 2, tf মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ধরো ট্রাইগোনোমেট্রিক ফাংশন সাইন, সাইন টু দি পাওয়ার n bx প্লাস c প্লাস d, বিশাল আকৃতি, খুবই বিদঘুটে আকৃতি, খেয়াল করছো? 2 সাইন টু দি পাওয়ার n bx প্লাস c, অত হিজিবিজি দেখার দরকার নেই, তুমি ফার্স্টে দেখবা এটা কোন ফাংশন, সাইন। দেখো সাইন, কস, সেক, কোসেক অথবা ট্যান কট, দুইটা আলাদা হইতে পারে। যদি এটা হয় তুমি দেখবা যে n এর ভ্যালু জোর না বেজোর, বেজোর হলে 2 পাই বাই x এর সহগ, জোর হলে পাই বাই x এর সহগ। আর ট্যান কটের ক্ষেত্রে কোনো জোর বিজোর নাই, অ্যান্সার কি পাই বাই x এর সহগ, পাই বাই x এর সহগ। আমি কি বুঝাইতে পারছি? বলো, আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি? জাস্ট 1 মিনিট একটু তাকায় থাকো এটার দিকে, 1 মিনিট একটু তাকায় থাকো এটার দিকে, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমাকে একটা ফাংশন দিয়ে যদি তার মৌলিক পর্যায়ে বের করতে বলে, তুমি জাস্ট চেক করবা দুইটা জিনিস, ফার্স্টে তো এটা চেক করবাই, তারপর পাওয়ারটা আর এক্স এর সহগ, পাওয়ারটা আর এক্স এর সহগ। ডান? ঠিক আছে? তো যারা ঠিক মতো এখনো বুঝতেছো না, মুখস্থ করে নিও, মুখস্থ করলেই অ্যান্সার হয়ে যাবে, বাট কখনোই মুখস্থটা সাজেস্টেড না। কিন্তু মুখস্থ করলে তুমি বোর্ড পরীক্ষায় পার পেয়ে যাবা, অ্যাডমিশনেও পার পেয়ে যাবা। তুমি যদি ম্যাথমেটিক্স আসলেও বুঝতে চাও, তাহলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, গতকালকের ক্লাসটা ভালো করে বুঝতে হবে, তারপর আজকের ক্লাসটা আসতে হবে। ডান? চলো চলো আমরা এক্সারসাইজ করি।
বলো তো এটার মৌলিক পর্যায় কত? এটা কি কস, এর মাথার পাওয়ার কি বেজোর, তাহলে 2 পাই ভাগ এক্স এর সহগ কত? এক্স এর সহগ কত? আমরা নেগেটিভটা নিব না আর কি, নেগেটিভটা নিব না। কজের মধ্যে নেগেটিভ থাকলে সেটা ভ্যানিশ হয়ে যায় না? আমাকে বলো তো কজ মাইনাস থিটা সমান কস থিটা, আমরা নেগেটিভটা নিব না, পজিটিভটা নিব আর কি। তাহলে আমাদের মৌলিক পর্যায় কত? পাই। মৌলিক পর্যায় কত? পাই। তারপর এটার মৌলিক পর্যায় কত? 2 পাই ভাগ হাফ, ঠিক আছে তাই না? 2 পাই ভাগ হাফ 4 পাই। এটার মৌলিক পর্যায় কত বলো তো? সেম 2 পাই ভাগ হাফ বা 4 পাই। আমরা কি বুঝতে পারলাম? মৌলিক পর্যায় মানে হচ্ছে একটা ফাংশন কতক্ষণ পরপর রিপিট করে, একটা ফাংশন ক্ষুদ্রতম কতক্ষণ পরপর রিপিট করে, বুঝছো? একটা ফাংশন ক্ষুদ্রতম কতক্ষণ পরপর রিপিট করে, সেটাই কি তার মৌলিক পর্যায়। সাইন বা কস 2 পাই পরপর রিপিট করে। আচ্ছা ঠিক আছে, সাইন টু দি পাওয়ার 4x তার মৌলিক পর্যায়। প্রথমত সাইন পাওয়ারটা কি 4, তাহলে পাই, মৌলিক পর্যায় কত? পাই। বুঝলাম সবাই? বুঝলাম। তারপর এটা তো করলামই, এখানে কয়েকটা অঙ্ক আছে, মৌলিক পর্যায় বের করতে বলছে। সবাই আমাকে বলো তো, প্রথমটা সাইন মাথায় কি বেজোর, তাহলে 2 পাই, এক্স এর সহগ কত? 4, 2 পাই বাই 2, তাহলে এই ফাংশনটার মৌলিক পর্যায় হচ্ছে পাই, এই ফাংশনটার মৌলিক পর্যায় হচ্ছে পাই। পরেরটা cos টু দি পাওয়ার 4 হাফ থিটা প্লাস পাই বাই 2, এটার মৌলিক পর্যায় কত? আমাকে বলো তো। 2 পাই লিখবো না, ফার্স্টে পাওয়ার দেখতে হবে, পাওয়ার কি 4, তাহলে পাই ভাগ হাফ কত হয়? 2 পাই, পাই ভাগ হাফ 2 পাই। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, মনোযোগ। এখন আমরা দেখব, ধরো দুইটা ফাংশন যোগাকারে আছে, y cos to f of x plus g of x, এদের মৌলিক পর্যায় কি হবে? মৌলিক পর্যায় বলতে কি বুঝাইছি আমি বলো তো? একটা ফাংশন কতক্ষণ পরপর রিপিট করে। আচ্ছা আমি বললাম এইটার মৌলিক পর্যায় হচ্ছে 2, এইটার মৌলিক পর্যায় হচ্ছে 3, তাহলে বলো তো এই দুইটার যোগফল মানে এই দুইটা ফাংশনই কতক্ষণ পরপর রিপিট করবে? অনেকটা হয়ে চিন্তা করো, একটা বেল, হ্যাঁ একটা বেল, এটা একটা বেল, এইটা 2 ঘর পর পর রিং দেয়, টিং করে উঠে। কি করে? 2 ঘর পর পর টিং করে উঠে। তাহলে এটা মৌলিক পর্যায় যেহেতু 2, তাহলে সে কি করবে? এই যে 1 2 ঘর পরে গিয়ে কি করবে? টিং, তারপর 3 4 ঘরে গিয়ে কি করবে? টিং, ও কি করবে? 5 ঘর 6 ঘরে গিয়ে টিং, তারপর 7 ঘর 8 ঘরে গিয়ে টিং, তাই না? প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড পর্যায়কাল যদি ভাবে চিন্তা করি। দ্বিতীয় ফাংশনটা সে কি করবে? 3 ঘর পর পর টিং করে উঠবে, 1 2 3 4 5 6 7 8, ও কি করবে? 3 ঘর পর পর 3 গিয়ে টিং, 6 গিয়ে টিং, তাই না? তাহলে এই দুইটার যোগফল মানে দুইটা ফাংশনই কতক্ষণ পর পর গিয়ে রিপিট করতেছে? দেখো তো দুইজন একসাথে কোথায় গিয়ে টিং করছে? 6 ঘরে গিয়ে না? 6 ঘরে গিয়ে না? তুমি বুঝছো? এই 6টা আসলে কি? এই দুইজনের পর্যায়কালের লসাগু না? এই দুইজনের পর্যায়কালের লসাগু না? ব্যাপারটা সবসময় এরকমই হবে। তুমি কি ক্লিয়ার? দুইটা ঘড়ি চিন্তা করো, একটা ঘড়ি 3 ঘর পর পর কি করতেছে? টুং করতেছে, একটা ঘড়ি 2 ঘর পর পর টুং করতেছে। তাহলে তারা একসাথে কখন গিয়ে টুং করবে? তারা একসাথে কখন রিপিট করবে? ডেফিনেটলি ওদের লসাগু গিয়ে, তাই না? বুঝছো? তার মানে কয়েকটা ফাংশন যদি যোগ আকারে থাকে তাদের মৌলিক পর্যায় কি হবে? তাদের আলাদা আলাদা মৌলিক পর্যায়ের লসাগু, তাদের আলাদা আলাদা মৌলিক পর্যায়ের লসাগু। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? বুঝছো?
এলসিএম মানে লসাগু, লসাগু, লিস্ট কমন মাল্টিপল, লসাগু। কাদের লসাগু? এর মৌলিক পর্যায় আরেকটার মৌলিক পর্যায়। এখানে দুইটা না থেকে যদি তিনটা ফাংশন যোগ আকারে থাকতো, তাদের মৌলিক পর্যায় কি হতো? তাদের সবার লসাগু, তাদের সবার লসাগু। চলো করি এটা। দেখো, এটার মৌলিক পর্যায় বের করতে বলছে। আমাকে বলো তো এইটার মৌলিক পর্যায় কত? π/1/3। এইটার মৌলিক পর্যায় কত? π/5, π/5। তাহলে এখানে কি দাঁড়ায় আমাকে বলো তো? 3π। আর এটা কত? 5, π/5। ওর মৌলিক পর্যায় বের করছি, ওর মৌলিক পর্যায় বের করছি। ঠিক আছে, এখন এই দুজনের লসাগু মনে রাখবা। ভগ্নাংশের লসাগু কি জানো? ভগ্নাংশের লসাগু এভাবে মনে রাখবা, ভলো ভগ্নাংশের লসাগু ইকুয়ালস টু লল বাই হগ। ভলো ভগ্নাংশের লসাগু সমান লবের লসাগু বাই হরের গসাগু। বুঝছো? লবের লসাগু বাই হরের গসাগু। দুইটা ভগ্নাংশ না এখানে, 3π/1, 3π/1 আর কত? ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে ভগ্নাংশের লসাগু, এই দুইজনের লসাগুটাই কি এটার মৌলিক পর্যায়? এই দুইজনের লসাগুটাই কি? এই দুইজনের লসাগুটাই কি আমাদের এই ফাংশনটার মৌলিক পর্যায়। তাহলে বলো তো, ভগ্নাংশের লসাগু সমান লল, লবের লসাগু বাই হগ। বুঝছো? লবের লসাগু বলো তো এই দুজনের 3π আর π, তাদের লসাগু কত? 3π। 5 আর 1 তাদের গসাগু কত? 1। তাহলে এই ফাংশনটার মৌলিক পর্যায় 3π। সবাই কি 100% ক্লিয়ার? এন্ড মৌলিক পর্যায় বের করার জন্য কেন আমরা লসাগু নেই সেটাও কি ক্লিয়ার? সেটাও কি ক্লিয়ার? মৌলিক পর্যায় হচ্ছে কতক্ষণ পর পর রিপিট করে। এই ফাংশনটা এতক্ষণ পর পর রিপিট, এটা এতক্ষণ পর পর রিপিট। তারা একসাথে কখন রিপিট করবে? তাদের লসাগু পর পর। না বুঝলে এই ঘড়ির এক্সাম্পলটা, একটা ঘড়ি 2 মিনিট পর পর বাজতেছে, আরেকটা ঘড়ি 3 মিনিট পর পর বাজতেছে। তারা একসাথে কখন গিয়ে টুং করবে? 2 আর 3 এর লসাগু, 2 আর 3 এর লসাগু। ডান ডান ডান, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বলো এইটার পর্যায় বের করো, এইটার পর্যায়। তাহলে বলো তো এইটার মৌলিক পর্যায় কত? 2π/3। এইটার মৌলিক পর্যায় কত? 2π/2। তাহলে কি দাঁড়ায়? 2π/3 আর এটা কত? π/1। তাহলে এই দুইজনের লসাগু কি হবে আমাকে বলো? লল বাই হগ, লল লবের লসাগু বাই হগ, হরের গসাগু 1, 2π। ডান। সবাই বলো বলো, আপনার কলেজ লাইফের ফার্স্ট ডে কেমন ছিল? ভুলে গেছি, মনে নাই। ঠিক আছে, তারপর চলো আমরা করি। sin 3x এটার মৌলিক পর্যায় কি? এটার মৌলিক পর্যায় কি? 2π/3। দেখো এগুলো কিন্তু খুব সহজ আসে। sin 3x এর মৌলিক পর্যায় কি? 2π/3। দেখছো কত জায়গায় আসছে? তারপরেরটা, sin x এর রেঞ্জ কত আমাকে বলো তো? ডোমেইন রেঞ্জ আমরা গত ক্লাসে দেখছিলাম না? sin x এর রেঞ্জ -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1। cos x এর রেঞ্জ কত? সিমিলার। সাবধানে ব্র্যাকেটগুলো খেয়াল করে দেখিও, বদ্ধ ব্যবধি হইতে হবে, বদ্ধ ব্যবধি হইতে হবে। ঠিক আছে, মুক্তও না আধা মুক্তও না। tan x এর রেঞ্জ কত বলো তো? tan x এর রেঞ্জ সেটা কি? যে কোনো বাস্তব সংখ্যা, সেটাকে আমরা -∞ থেকে +∞ পর্যন্ত প্রকাশ করি। মনে রাখবা, ইনফিনিটি কখনোই কোনো সেটের অংশ না। এই জন্য ইনফিনিটিকে তুমি বদ্ধ ব্যবধি দিতে পারবা না। ইনফিনিটি যেখানে থাকবে সবসময় মুক্ত ব্যবধি দিতে হবে। ইনফিনিটি যেখানে থাকবে সবসময় কি? মুক্ত ব্যবধি দিতে হবে। হ্যাঁ, এগুলো তো সহজ, এগুলো রাস্তার কি আছে? হ্যাঁ, তারপর cos স্কয়ার π/2 + x, বলো তো এটা কি? এটা sin স্কয়ার x না? বলো, ছোট ক্লাসে পড়ছো π/2 + x করলে কি sin স্কয়ার x হয় না? sin x এর গ্রাফ হচ্ছে এরকম। তুমি যদি স্কয়ার করো তাহলে নেগেটিভ অংশটা উপরে উঠে আসবে, এরকম হয়ে যাবে।
এরকম হয়ে যাবে। এরকম কে কে আছে? বি আর সি কি হইতে পারে? না, কারণ মূল বিন্দুতে সাইন এক্স তো 1 না। এটা আসলে কার গ্রাফ জানো? কজ স্কোয়ারের গ্রাফ। মূল বিন্দুতে এটা তো সাইন স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করলে মূল বিন্দুতে সাইন তো 0, তাহলে আমাদের অ্যান্সার কি? ডি। আমাদের অ্যান্সার কি? ডি। বুঝাতে পারলাম? এটা সবাই অ্যান্সার দিতে পারছো, সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, চলো পরেরটাই যাই। f of x equals to minus modulus of sin x, মাইনাস মডুলাস অফ sin x। আচ্ছা, মডুলাস কি সবাই বোঝো তো? মডুলাস মানে হচ্ছে পজিটিভ করে ফেলা, মডুলাস মানে হচ্ছে পজিটিভ করে ফেলা, বুঝছো? তাহলে y equals to sin x, এটার গ্রাফ কেমন? এটার গ্রাফ কেমন? এমন। তুমি যখন y equals to মডুলাস অফ sin x করে ফেলবা, মডুলাস অফ sin x করে ফেলবা, তার মানে হচ্ছে নেগেটিভ অংশ আর থাকবে না, নেগেটিভ অংশ আর থাকবে না, বুঝছো? এখানে কিন্তু তুমি তাই করো নাই, তুমি কি করছো? মডুলাস করে আবার নেগেটিভ বসাই দিছো। ঠিক আছে, যখন মডুলাস করছো সব পজিটিভ, এখন এই মডুলাসের আগে আবার যখন নেগেটিভ লাগাই দিছো, তার মানে যা পজিটিভ ছিল সবগুলাই কি নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের কোনটা? আমাদের অ্যান্সার হবে সি। আমাদের অ্যান্সার কি হবে? সি। এভাবে পারতে হবে, কিন্তু এভাবে পারতে হবে, এভাবে পারতে হবে। তারপর বলো sin 4x plus 1 মৌলিক পর্যায় কত? 2π/4। 2π/4 কত হয় আমাকে বলো? π/2, π/2। তারপর দেখো 2 tan x, এটার মৌলিক পর্যায় কত? পাই। যদি শুধু পর্যায় বলে তার মানে এটা মৌলিক পর্যায় বুঝাইছে, মৌলিক পর্যায় বুঝাইছে। কত? পাই। tan 3x/2 মৌলিক পর্যায় কত? π/3/2, π/3/2 কি হয় তাহলে? 2π/3, 2π/3, 2π/3। তারপর cot x ফাংশনটা কোন বিন্দুতে বিচ্ছিন্ন, মানে কোথায় এর মান নাই বলো তো? cot মানে কি? cos বাই sin না? কোথায় এই জিনিসটার মান নাই? জিরোতে না? x = 0 যদি বসাও অসংজ্ঞায়িত চলে আসে না, মানে নিচে 0 দিয়ে ভাগ হয়ে যায়, বুঝছো? সবাই বলো 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 বলো, কোথায় এটার মান নাই? সবাই 90 লিখতেছো কেন? কোথায় বলো বলো? 0, বাট এখানে তো 0 নাই, বাট পাই। sin পাই এর মান কত? 0 না? sin পাই এর মান 0, বুঝছো? এই যে নিচে যদি x এর জায়গায় পাই বসাও, sin পাই তো 0, নিচে তো 0 চলে আসে, তার মান থাকবে না। তাহলে এই বিন্দুতে তার কোনো মান নাই, এটা বিচ্ছিন্ন এখানে। হ্যাঁ, কোনো বিন্দুতে মান নাই, ধরো একটা ফাংশন এরকম যেতেছে, এই বিন্দুতে ওর কোনো মান নাই, কোনো মান পাইতেছে না, তাহলে এই বিন্দুতেও বিচ্ছিন্ন হয়ে গেছে না? বুঝছো? ডান। ঠিক আছে, আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি। এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সহজ, কিন্তু অনেক বিচ্ছিরি। sin x এর গ্রাফ আঁকানো লাগবে বিন্দু বসায়, এর থেকে ডিসগাস্টিং কাজ আর হয়? আমরা ধরো আমি জীবনেও এখান থেকে, মানে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলে এখান থেকেই আসবে, বুঝছো? চ্যাপ্টার 6 থেকে অঙ্ক আসলে এখান থেকেই আসবে, এন্ড 2-3টা অঙ্ক থেকেই বারে বারে আসবে। ফর এক্সাম্পল, তোমাকে বলবে sin x এর গ্রাফ আঁকাও বা cos x এর গ্রাফ আঁকাও। এগুলা করতে খুবই মজা, মানে করতে মজা না, এগুলা করলে ভুল হওয়ার সম্ভাবনা নাই, বুঝছো? তোমাকে sin x এর গ্রাফ আঁকাইতে বলছে, sin x এর গ্রাফ কেমন তুমি তো জানোই। এটা যদি করো তুমি নিশ্চিত তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো করতে গেলে মানে একটু পরিশ্রমের কাজ আর কি। তোমাকে অনেকগুলা বিন্দু আঁকা লাগবে, গ্রাফ পেপারে বিন্দুগুলা বসানো লাগবে, তারপর পেন্সিল দিয়ে কানেক্ট করা লাগবে, বুঝছো? এই জন্য আমি নিজে পার্সোনালি কখনো এখান থেকে অ্যান্সার করতাম না। দরকার হলে কঠিন অঙ্ক অ্যান্সার করবো, এইগুলা করবো না, বুঝছো? কিন্তু এখানে অঙ্কগুলা সহজ, তবে কষ্ট একটু বেশি। ঠিক আছে? সো যারা ধরো অন্য চ্যাপ্টার ফাঁকিবাজি দিতে চাও বা নিশ্চিত মার্কস উঠাইতে চাও এখান থেকে, তারা করতে পারো। সো কি বলবে? তোমাকে একটা ফাংশন দিয়ে দিবে, তার গ্রাফ বের করতে বলবে। সো প্রথম যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, তুমি দেখবা যে ফাংশনটার গ্রাফ সেটা কোনটা। আচ্ছা, তারপর খেয়াল করবা যে রেঞ্জটা দিয়ে দিছে, অর্থাৎ -360 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, -360 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এই ফাংশনটার লেখচিত্র।
তাই না? তোমার মাথায় একটা আনুমানিক চিত্র তো হয়ে গেছে না? বলো তো, তোমার মাথায় একটা আনুমানিক চিত্র হয়ে গেছে না? -360 থেকে 360, তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এরকম হবে, এই এই এরকম একটা গ্রাফ হবে। আচ্ছা, নাইস। হ্যাঁ, এবার কিছু জিনিস ফার্স্টে মাথায় রাখতে হবে। তুমি কত ব্যবধানে বিন্দুগুলা বসাবা, তুমি তো এর মধ্যে তো কোটি কোটি বিন্দু, সবগুলা বিন্দু গ্রাফে বসাবার না। মনে রাখতে হবে ত্রিকোণমিতির অনুপাতের ভেতরে যাতে 30 ডিগ্রি ব্যবধানে যায়, এর ভেতরে, সাইনের ভেতরে জানে 30 ডিগ্রি ব্যবধানে যায়। কেন? কারণ 30 ডিগ্রি ব্যবধানে তুমি কোনগুলা জানো, sin 0 0, sin 30 হাফ, sin 60 কত, √3/2। ঠিক আছে, বুঝছো? তুমি চাইবা যাতে করে এক্স মানে সাইনের ভেতরে এটার মধ্যে যাতে 30 ডিগ্রি ডিফারেন্সে যায়। যদি এরকম রেঞ্জ থাকে, এই রেঞ্জটা যদি ছোট হয়, ধরো তোমাকে বলছে -180 থেকে 180 পর্যন্ত, ইন দ্যাট কেস তুমি সাইনের ভেতরে 15 ডিগ্রি পরপর দিতে পারো, 15 ডিগ্রি পরপর দিতে পারো। আচ্ছা, সাইনের ভেতরে যাতে 30 ডিগ্রি পরপর যায়। আচ্ছা, এবার আমাকে বলো তো, সাইনের মধ্যে যদি এক্স থাকে তাহলে তুমি 30 ডিগ্রি পরপর দিবা, সাইন এক্স এর মান 0 বসাবা, 30 বসাবা, 60 বসাবা। এবার সাইনের মধ্যে যদি 2x থাকে, আমার এটার ভেতরে 30 ডিগ্রি ব্যবধানে আনতে হবে। তাহলে এটার ভেতরে 30 ডিগ্রি ব্যবধান আনতে হলে এক্স এর মান আমি কি 15 ডিগ্রি ব্যবধানে দিব না? সাইন 0 দিলে 0 আসবে, সাইন 15 দিলে 30 আসবে, সাইন 30 দিলে 60 আসবে। বুঝছো? তো আমার টার্গেট থাকবে ত্রিকোণমিতিক অনুপাতটার ভেতরে যাতে 30 ডিগ্রি ব্যবধানে আমি বসাইতে পারি। হ্যাঁ, যদি ভেতরে 3x থাকে তাহলে আমি x এর ভ্যালু কত পরপর বসাবো বলো তো? 10 ডিগ্রি পরপর, কারণ 0 দিলে 0, 10 দিলে 30 চলে আসে, 20 দিলে 60 চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাকে যেটা করতে হবে, আমি ফার্স্টে বিন্দুগুলা বসাবো। হ্যাঁ, প্রথম কাজ সাইনের ভেতরে 30 ডিগ্রি ব্যবধানে বিন্দুগুলা বসায়, যতগুলা বিন্দু হয় আমি সবগুলা বিন্দু বের করে ফেলবো। প্রথম কাজ, বিন্দুগুলা বের করে ফেলবো। তোমরা গ্রাফ পেপারে গ্রাফ আঁকাইছো? স্থানাঙ্ক জ্যামিতি ছিল ক্লাস 9-10-এ, পরিসংখ্যান ছিল। তারপর হচ্ছে আমি স্কেল নির্ধারণ করব। আমি কি নির্ধারণ করব? স্কেল এমন ভাবে করব যাতে আমাদের গ্রাফ পেপারে জায়গা নেয়, বেশি বড় না হয় আবার বেশি পুচকিও না হয়। বুঝছো? তুমি গ্রাফ পেপারে এমন ভাবে ধরছো, ধরো এটা একটা গ্রাফ পেপার, ঠিক আছে, এটা একটা গ্রাফ পেপার, আমি এখানে দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের y অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ। ঠিক আছে, তুমি যদি গ্রাফ পেপার খেয়াল করো, ম্যাক্সিমাম গ্রাফ পেপার তোমাদের এরকমই হবে। হ্যাঁ, তুমি যদি গ্রাফ পেপার খেয়াল করো, দূর দেখবা ছোট্ট ছোট্ট বর্গ, ক্ষুদ্রতম বর্গ ঘর আছে, এগুলার রেসপেক্টে স্কেল ধরা হয়। ছোট্ট ছোট্ট, এই একটা হচ্ছে ক্ষুদ্রতম 1 বর্গ একক। এরকম 5টা বর্গ একক নিয়ে একটা বড় বর্গ হয়, 10টা নিয়ে তার থেকে বড় বর্গ হয়। এখন তুমি কি করলা? y অক্ষ বরাবর স্কেল ধরলা, y অক্ষ বরাবর 1 ক্ষুদ্রতম বর্গ ঘর সমান 1 একক। তাহলে তোমার sin x এর গ্রাফ কেমন হবে বুঝছো তো? এরকম না, একটু সুন্দর করে ধরো, তুমি y অক্ষ বরাবর 20 ঘর সমান 1 একক ধরলা, তখন যদি sin x এর গ্রাফটা আঁকাও সেটা দেখতে খুবই সুন্দর হবে। খুবই সুন্দর হবে, যে এইরকম এরকম এইরকম এরকম। সো তোমার গ্রাফ পেপারের সাইজ অনুযায়ী কি ধরবা? স্কেলটা ধরবা। ঠিক আছে, স্কেলটা দুইটা আলাদা অক্ষ, x অক্ষ বরাবর একটা স্কেল ধরবা, y অক্ষ বরাবর একটা স্কেল ধরবা। x অক্ষ বরাবর একটা স্কেল, y অক্ষ বরাবর একটা স্কেল। হ্যাঁ, মানে এমন ভাবে ধরবা যাতে ধরো 360 ডিগ্রি এখানে চলে আসে। হ্যাঁ, ধরো এখানে 360 ডিগ্রি, এখানে কয়টা ঘর আছে আমাকে বলো তো? 10, 20, 30, 40, 50, 60। ঠিক আছে, 360-কে 60 দিয়ে ভাগ করো তো। 360-কে 360 ভাগ 60, তুমি 6 মানে 1 ঘর সমান 6 একক ধরতে পারো। বুঝছো? x অক্ষ বরাবর এরকম ঘর ধরতে পারো
যে এক্স অ্যাক্সিসে 1 ঘর সমান 6 ডিগ্রি, এক ক্ষুদ্রতম বর্গঘর, এক ক্ষুদ্রতম বর্গঘর সমান কত? 6 ডিগ্রি। তাহলে 5 ক্ষুদ্রতম বর্গঘর মানে 30 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? তারপর ওয়াই অক্ষ বরাবর কি ধরবা? ওয়াই অক্ষ বরাবর ধরো 20 ক্ষুদ্রতম বা 30 ক্ষুদ্রতম বর্গঘর সমান 1 একক। 30 ঘর সমান 1 একক। এটা ডিপেন্ড করে তোমার গ্রাফ পেপারের সাইজ কতটুকু, এন্ড ওই যে এক্স অক্ষ বরাবর এটা ডিপেন্ড করে তোমার কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত। এটা কি -360 থেকে 360, নাকি -180 থেকে 180, নাকি 0 থেকে 180। ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর এটা ডিপেন্ড করে তোমার যেই ফাংশনটা আছে তার সর্বোচ্চ সর্বনিম্ন মান কত। চেষ্টা করবে যাতে যতটা বড় সম্ভব নেওয়া যায়, যতটা বড় সম্ভব নেওয়া যায়। ক্লিয়ার? ক্লিয়ার? তো ফার্স্টেই কি করবা? এই যে লেখাগুলো আমি লিখে দিছি, এই লেখাগুলাই লিখবা। এই ফাংশনটা লেখচিত্র আঁকাইতে বলছে, এখানে y = sin x এটা লিখবা, এই যে ফাংশনটা লিখবা, মাত্রাটা দিবা। তারপর বলবা x এর বিভিন্ন মানের জন্য y = sin x এর মান 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি। এখানে x এর মান 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কত ব্যবধানে নিবা, এইটা তোমার কল। এটার ক্ষেত্রে আমি 30 ডিগ্রি ব্যবধানে দিছি। যদি তোমার এরকম থাকতো যে sin 2x, তাহলে তুমি বলতা যে 15 ডিগ্রি ব্যবধানে নিলাম। এটা থাকলে 10 ডিগ্রি ব্যবধানে নিলাম। ঠিক আছে? এবার মানগুলা বাইর করতে হবে। সো মানগুলা বাইর কেমনে করবা? একদম নিশ্চিন্তে দেখো, -360 থেকে শুরু করবা, তারপর -330, তারপর -300, তারপর -270, তারপর -240, -210, ডিগ্রি দিতে ভুলিও না। ঠিক আছে? তারপর -180, তারপর -150, তারপর -120, তারপর -90, তারপর -60, তারপর কত? -30, তারপর 0। ঠিক আছে? আচ্ছা, এমনি করলা, মজার কাহিনী, মজার কাহিনী। দেখো দেখো, তারপর এখানে তুমি দিবা 360, তারপর 330, তারপর 300। কেন বলতেছি? তারপর 270, তারপর 240, তারপর 210। এগুলো কিন্তু কার মান? এক্স এর মান। ঠিক আছে? তোমরা না তুললেও হবে, জাস্ট এখানে দেখে নিবা। 180, তারপর 150, তারপর 120, তারপর 90, তারপর 60, তারপর 30, আর 0 তো পাইছ অলরেডি। ওকে, এই সবগুলার জন্য আমি এখন মান বের করব। ভাই ক্যালকুলেটর দিয়ে বসে বসে এতগুলা কষ্ট হয়ে যায়। এটা করার উপায় আছে। ক্যালকুলেটরে তোমরা টেবিল ইউজ করতে পারো, বুঝছো? টেবিল, ক্যালকুলেটরে একটা মেথড আছে টেবিল, যেখানে একটা ব্যবধানে, বুঝছো, একটা সীমার মধ্যে নির্দিষ্ট ব্যবধানে সবগুলা মান জাস্ট একটা ক্লিকে বের করে ফেলা যায়। বুঝছো? একটা সীমার মধ্যে নির্দিষ্ট ব্যবধানে সবগুলা মান একসাথে ব্যবহার করা যায়। যাদের কাছে ইএস বা ইএস প্লাস আছে, তোমরা কি করবে জানো? মোডে যাবা। মোডে গেলা, ফার্স্টে ক্যালকুলেটর ডিগ্রি না রেডিয়ান মোডে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি ডিগ্রি নিয়ে কাজ করতেছো, সো ক্যালকুলেটরটা ফার্স্টে ডিগ্রি মোডে আনতে হবে। ক্যালকুলেটরটা ফার্স্টে কি করতে হবে? আমাকে বলো, কোথায় নিতে হবে? ডিগ্রি মোডে নিতে হবে। ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে নিয়ে নিলাম। ঠিক আছে? উপরে ডি লেখা থাকবে। তারপর মোডে যাব, 7 নম্বরে দেখো টেবিল। তারপর আমি ফাংশনটা লিখব। আমাদের ফাংশনটা কি? sin x। ফাংশনটা কি? sin x। লিখলাম, তারপর ইকুয়াল প্রেস করব। তারপর আমাকে বলবে আমি কত থেকে স্টার্ট করতে চাচ্ছি। -360 থেকে স্টার্ট করব। -360 থেকে স্টার্ট করব। তারপর কোথায় শেষ করব? 360 এ গিয়ে শেষ করব। 360 এ গিয়ে শেষ করব। কত ব্যবধানে নিব? 30 ডিগ্রি ব্যবধানে নিব। 30 ডিগ্রি ব্যবধানে নিব। তুমি যদি দেখো, সুন্দর করে দেওয়া আছে, দেখো -360 তার ভ্যালু হচ্ছে 0, -360 তার ভ্যালু হচ্ছে 0। তারপর -330 -হাফ, এটা কত? হাফ। ঠিক আছে? হাফ আর √3/2, এটা হবে হাফ, এটা হবে √3/2। তারপরেরটা দেখো, তারপরেরটা -270, 1, তারপরেরটা হচ্ছে √3/2। ঠিক আছে?
তারপর হচ্ছে হাফ 0, হাফ 0, তারপরটা দেখো মাইনাস হাফ মাইনাস √3/2, মাইনাস হাফ মাইনাস √3/2, তারপর -1 মাইনাস √3/2, -1 মাইনাস √3/2, তারপর মাইনাস হাফ 0 বের করে ফেললাম। আচ্ছা, এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে সাইন, তার মধ্যে তুমি যদি মাইনাস থিটা দাও সেটা কি মাইনাস সাইন থিটা হয়ে যায় না? এই জন্যই দেখো এখানে যে নেগেটিভ কোণগুলা আমি সেই পজিটিভ কোণগুলা নিচে লিখছি, তাহলে এটার ভ্যালু যা নিচেরটা তার নেগেটিভ খালি, আর কিচ্ছু না। বুঝছো? সাইন মাইনাস থিটার ভ্যালু কি, মাইনাসটা আগে চলে আসবে, তাহলে এখানে সবগুলা নেগেটিভ, তার পজিটিভ ভার্সনগুলা নিচে, তাহলে এই অনুপাতগুলা জাস্ট নেগেটিভ করে দিব, তুমি চাইলে √3/2 এর পরিবর্তে 0.86 ওটা বসাবা, বুঝছো? এই অনুপাতগুলা জাস্ট নেগেটিভ করে দিব, 0.5 √3/2 এর মান জানি কত, 0.86, ঠিক আছে, 0.866 -1 -0.8, 2 ঘর পর্যন্ত নিলেই হবে, -0.50। ক্লিয়ার। তারপর তুমি স্কেল নিবা, আমি √3 গুলোকে একটু সাইজ করি। এই ভুল করছি এখানে, দেখো এটা কত 0.866, এটা কত -0.86, এটা কত হবে 0.86, এটা কত -0.86, ঠিক আছে, এটা -0.86, এটা 0.866, এটা কত 1, তাই না? এটা কত -0.86, এটা কত 0.86, এটা 0.5, ঠিক আছে। পণ্ডিতি করতে গিয়ে ভুল করিও না, তুমি জাস্ট ক্যালকুলেটরে, আবার দেখাইতেছি যাদের ক্যালকুলেটরে এটা বুঝতে সমস্যা হবে, তোমরা জাস্ট ইউটিউবে চলে যাবা, ইউটিউবে এই চ্যানেলটাই চলে যাবা, ক্যালকুলেটর হ্যাক্সের ত্রিকোণমিতি, বুঝছো? ত্রিকোণমিতির একদম লাস্টে তোমাকে এই টেবিল সম্পর্কিত ভুগিযোগী পড়ানো আছে, ঠিক আছে। আবার দেখাই কি করবা ক্যালকুলেটর দিয়ে। তুমি কি করবা, যাদের ইএস ক্যালকুলেটর, প্রথমত ডিগ্রিতে নিবা, তারপর মোডে যাবা, 7 নম্বরে যাবা, টেবিল, তুমি কি লিখবা, তারপর সাইন এক্স ফাংশনটা লিখবা, তারপর ইকুয়াল প্রেস দিবা। কত থেকে স্টার্ট করতে চাও, -360 ডিগ্রি, কোথায় গিয়ে শেষ করতে চাও 360, কত ব্যবধানে নিতে চাও 30 ডিগ্রি। তাইলে -360 থেকে, খেয়াল করো, -360 থেকে 30 ডিগ্রি ব্যবধানে 360 পর্যন্ত সবগুলা কোণের মান দেওয়া আছে এখানে, আমি বুঝাইতে পারছি? এটা গেল ইএক্স এ কি করবা, সিমিলার দেখাচ্ছি। ইএক্স এ গেলা, মেনুতে যাবা, প্রথমত আমাদের ক্যালকুলেটরটা কি ডিগ্রি মোডে থাকতে হবে, এটা রেডিয়ান মোডে আছে, সো আমি কি করলাম, ফার্স্টে ডিগ্রি মোডে নিয়ে গেলাম, তারপর মেনুতে গিয়ে তুমি যদি একটু 9 নম্বরে প্রেস করো, মেনুতে গিয়ে কোথায় 9 নম্বরে প্রেস করো, তাহলে f of x ইকুয়ালস টু এটা আসবে। এখানে ফাংশনের নামটা লিখবা sin x, ঠিক আছে, তারপর ইকুয়াল প্রেস করবা। এখানে দুইটা ফাংশন দেয়, তুমি g of x লেখার দরকার নেই। তারপর স্টার্ট করবা, কত থেকে স্টার্ট করবা, -360 থেকে স্টার্ট করবা, কত থেকে গিয়ে এন্ড করবা 360 পর্যন্ত। স্টেপ কত ব্যবধানে নিবা, 30 ডিগ্রি ব্যবধানে, তারপর ইকুয়াল প্রেস করো। কই রে ভাই, একদম দেখো, বুঝছো? এই যে -180 তে sin x এর মান 0, -360 থেকে 60 পর্যন্ত সবগুলা মান তোমাকে এখানে দেওয়া থাকবে। ক্লিয়ার? সিডব্লিউ এরটা তোমরা এখান থেকে দেখে নিবা, সিডব্লিউ করা যায়, আমি দেখাই দিছি, বুঝছো? আমার এখানে সিডব্লিউ ইভালুয়েটরটা নাই, বুঝছো? সিডব্লিউ তেও করা যায়, এই যে সিডব্লিউ তো টেবিল আছে, হ্যাঁ, এখান থেকে জাস্ট দেখে নিতে পার। আপাতত আমারটা দেখে করো, ওটা দেখে নিলেই হবে। এরপর তুমি কি করবা, স্কেল নির্ধারণ করবা, সুন্দর করে। এই যে স্কেল নির্ধারণ, উল্টাপাল্টা স্কেল নির্ধারণ করিও না, এমন ভাবে করবা যাতে করে সুন্দর করে হয়, ঠিক আছে? তাহলে চলো তো আমরা একটু স্কেল নির্ধারণ করে এটা বসাই। স্কেল এখানেও লিখবা, গ্রাফ পেপার উপরেও কিন্তু স্কেল দেওয়া লাগবে। তাহলে আমরা ধরো এই স্কেলটা নিলাম, ঠিক আছে,
আমরা কি করলাম, এই স্কেলটা নিলাম। আচ্ছা, তাহলে -360, -360, ঠিক আছে। 6 ঘর সমান 1, তাহলে আমাকে বলো তো 1 ঘর সমান 6 ডিগ্রি, 1 ঘর সমান 6 ডিগ্রি, তাহলে 5 ঘর সমান 30 ডিগ্রি না? তাহলে এটা হচ্ছে 30, বুঝছো? এই যে দেখো 30, 60, 90, 120, তারপর এখানে কত 150, 180, 210, 240, 270, 300, 330, ঠিক আছে। তারপর -30, -60, -90, এই বুঝছো বুঝছো বুঝছো? -30, -60, -90, -180, -210, -240, -270, -300, -330, -7, আচ্ছা ঠিক আছে। -30, -60, -90, -120, -150, -210, -240, -270, -300, -300, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত 0 আর 0.5, ওই বরাবর আমি কি 30 ঘর সমান 1 একক ধরছি, তাহলে 0 কই এখানে, এখান থেকে শুরু হবে। আর এটা কত হবে 0.5, 30 ঘর সমান 1 একক ধরছো, তাহলে এটা কি 0.5, বেশি উঁচা হয়ে গেছে তাই না? 20 ঘর ধরি, 30 ঘর না ধরে 20 ঘর ধরি। এটা তোমার মানে তোমার মন যেটা বলে, যেটা বসালে সুন্দর লাগবে সেটাই বসাবা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 0.5, তারপর 0.866, 0.866, হ্যাঁ 0.86, তাহলে কত 8.6, তুমি যদি 2 দিয়ে গুণ করো, এটা এখানে ক্যালকুলেটরের হেল্প নিবা, ঠিক আছে। 20 ঘর তাই না? আমাকে সবাই বলো 20 ঘর সমান 1 একক, তাহলে 0.86 একক, এটা কত ঘর হবে, কত ঘর হবে 17 ঘর, তাহলে 17, এখানে কত হবে 17, 15, 16, 17.2, 17.2, এই যে এখানটায় কোথাও হবে, ঠিক আছে। তারপর তারপর কি বলছে 1, -270, -270 হচ্ছে 1, হ্যাঁ। তারপর এখানে কত হবে, তারপর আস্তে আস্তে নামবে, তারপর ব্যাপারটা সহজ, এই যে যেই সিরিয়াল ধরে উঠছে না ওই সিরিয়াল ধরেই নামবে, হ্যাঁ। তারপর এখানে গিয়ে হয়ে যাবে এইটা, তারপরেরটা হয়ে যাবে এইটা, বসানো কিন্তু সহজ। তারপরে কি এখানে চলে আসবে, এখানে নামবে, হ্যাঁ। তারপরে কি নিচের দিকে নামা শুরু করবে, এবার নিচের দিকে নামা শুরু করবে, বুঝাইতে পারছি? এখানে চলে আসবে, তারপর হচ্ছে হ্যাঁ, তো মূল বিন্দু দিয়ে যাওয়ার কথা, আমি কি বেশি ইয়ে করে ফেলছি? 0, -30, -60, -90, -90, ঠিক আছে। -120, -150, -180, -210, -240, -270, -300, -330, -360, সর্বনাশ, একটু পিছায় চলে যাবে, বুঝছো? প্যারা নাই, প্যারা নাই, প্যারা নাই, আমার জন্য সহজ, তোমার জন্য ব্যাপারটা কঠিন। আমি কি করবো, ধরে এখানে নিয়ে আসলাম, কি সুন্দর, বুঝছো তো? একটু সুন্দর করে, আমার গুনতে অসুবিধা হয়েছিল আর কি। অটো ফোকাস হচ্ছে না, এই যে ক্যামেরা হচ্ছে এখানে দিলে ওই একটু পরপর ঝিলমিল করে, এই যে ঝিলমিল করে। আচ্ছা তুমি তো বুঝছো কেমনে করবা, তুমি তো বুঝছো কেমনে করবা, আমাকে সবাই বলো তোমরা তো বুঝছো, হ্যাঁ। -360, -330, 300, -270, -240, -210, -180, ঠিক আছে। এখানে সেটা হইল, এখনো কি ঝিলমিল করে? তারপর তারপর এখানে এসে কি হয়ে যাবে আমাকে বলো তো, এখানে চলে আসবে, তারপরটা চলে আসে এই যে এখানে, ঠিক আছে, বুঝছো? তারপর এখানে এসে ম্যাক্স, ক্লিয়ার 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 ক্লিয়ার। তারপর তারপর এখানে হচ্ছে এটাতে চলে আসবে, তারপর এখানে এটা, তারপর এখানে এটা, তাহলে আমাদের মোটামুটি আনুমানিক এই 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 হয়ে গেছে, এই পাঁচটা হয়ে গেছে, ঠিক আছে। দেখো তুমি পরে প্রত্যেকটা বিন্দুর নাম দিতে হবে, কিন্তু এটা কত, এটা হচ্ছে আমাদের মাইনাস কত বলতো 270 বা 1, তোমার কিন্তু ওভাবে নাম দিতে হবে,
বুঝতে পারছো? সবাই কানেক্ট কিভাবে করবা? জাস্ট হাতে এভাবে আনুমানিক কানেক্ট করে দিবা, হাতে আনুমানিক কানেক্ট করে দিবা। আমি কি বুঝাইতে পারছি? হাতে আনুমানিক কানেক্ট করে দিবা। তাহলে 0 এটা কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে কত হয়? হাফ। এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে হয় ওই যে 17 কাছাকাছি। এটা হচ্ছে 90, 90তে কত হয়? 1। তারপর এখানে কত হবে? এইটা। এখানে কত হবে? এইটা। মানে যেই সিরিয়ালে নামছে না ওই সিরিয়ালেই উঠছে, ওই সিরিয়ালেই কিন্তু নামবে। দেখো যেই সিরিয়ালে উঠছে ওই সিরিয়ালেই নামবে। তারপর এখানে হবে কত? মাইনাস হাফ। এখানে কত? মাইনাস 17 কাছাকাছি কিছু একটা। এখানে গিয়ে এইটা, এখানে গিয়ে আবার এইটা, এখানে গিয়ে এইটা, ওখানে গিয়ে একদম ওখানে নামবে। এই 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 হয়ে গেছে। কি সুন্দর। তাহলে এটাই কি আমাদের সাইন এক্স এর গ্রাফ। বুঝছো সবাই? সবাই সবাই তুমি এইখানে সুন্দর করে স্কেলটা দিবা, স্কেল, ঠিক আছে? আর অ্যাটলিস্ট কয়েকটা বিন্দু, খুবই গিজি গিজি না হলে কয়েকটা বিন্দু মান পর্যন্ত দিবা। ধরো 90, এক্স এর ভ্যালু 90 ডিগ্রি, ওয়াই এর ভ্যালু 1, ঠিক আছে? এখানে কত? 180, 0। এখানে কত? 270, -1, ঠিক আছে? এখানে কত? -90, -1। এখানে কত? -180, 0। এখানে কত? -270, 1, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো। তারপর তোমাকে মাঝে মাঝে বলবে এই গ্রাফটার লেখচিত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা, ঠিক আছে? বৈশিষ্ট্যটা তুমি জাস্ট কয়েকটা জিনিস খেয়াল করবা। প্রথমত, এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? ঢেউ আকৃতির, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? এটা দেখো অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন ঢেউ আকৃতির গ্রাফ। তারপর সেকেন্ড বৈশিষ্ট্য কি? মূলবিন্দু দিয়ে যায় কিনা, মূলবিন্দুগামী, হ্যাঁ। থার্ড বৈশিষ্ট্য কি লিখবা? সর্বোচ্চ মান কত। ফোর্থ বৈশিষ্ট্য কি লিখবা? মৌলিক পর্যায়। এই 4টা বৈশিষ্ট্য লিখলেই নাম্বার দিয়ে দিবে। তোমরা বুঝছো? 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 আমাকে সবাই বলো। ফার্স্টে গ্রাফটা আঁকাইতে বলবে। গ্রাফ আঁকানোর জন্য তুমি কি করবা? বাংলা ভাষায় এই যে এতটুকু লিখবা, ছকটা আঁকাবা, ছকের মানগুলা ক্যালকুলেটর দিয়ে ফিল আপ করবা। তারপর স্কেলটা নির্ধারণ করবা, এটা তোমার মন মতো, তোমার মন যেটা বলে, ঠিক আছে? তারপর গ্রাফটা আঁকাবা। আঁকাইলাম। গ্রাফের মধ্যে খুব মনোযোগ দাও। এটা মূল বিন্দু ও, এটা এক্স, এটা এক্স প্রাইম, এক্স অক্ষের নেগেটিভ। এটা ওয়াই, এটা ওয়াই অক্ষের নেগেটিভ প্রাইম। এই লেখাগুলো দিতেই হবে। এন্ড এক্স আর ওয়াই অক্ষের দুই মাথায় অ্যারো দিতেই হবে, না দিলে কিন্তু নাম্বার কাটবে, নাম্বার কাটবে, ঠিক আছে? তারপর তুমি বিন্দুগুলা বসাবা। আর এখানে স্কেল, স্কেল যা বসাইছো সেটা লিখবা। যেই স্কেলে এক্স অক্ষ বরাবর স্কেল কি, ওয়াই অক্ষ বরাবর স্কেল কি, সেটা লিখে দিবা, সেটা লিখে দিবা। ক্লিয়ার? আমাকে সবাই বলো, তোমরা কি ক্লিয়ার? এখন আমি তোমাকে যদি যে কোনো গ্রাফ আঁকতে বলি, ভাইয়া কম্পাস না, এটা হাতে কানেক্ট করতে হবে, হাতে কানেক্ট করতে হবে। একটু এবড়ো থেবড়ো হলে অসুবিধা নেই, হাতে কানেক্ট করে দিলেই হবে। তুমি তো জানো সাইন এক্স এর গ্রাফ কেমন। তারপর এটার বৈশিষ্ট্য লিখতে বলবে। বৈশিষ্ট্যতে তুমি কি করবা? ফার্স্টে বলবা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, এটা লিখবা। তারপর মূল বিন্দু দিয়ে যায় নাকি যায় না, তারপর সর্বোচ্চ মানটা বলবা, তারপর মৌলিক পর্যায়টা বলে দিবা। ডান, ডান, ঠিক আছে? সবাই আমরা কি বুঝলাম? আমাকে বলো তো। তারপর cos x, পারবো না? পারবো না, একদম সিমিলার রেঞ্জেই। তাহলে এখানে কি আমি x এর মান 30 ডিগ্রি ব্যবধান পর পর, x এর মান কি করব? 30 ডিগ্রি ব্যবধানে আমি কি করব? y এর ভ্যালুগুলা বের করব। তারপর স্কেলগুলা দিয়ে আমি গ্রাফ পেপারে অঙ্কন করব। ভাই একটা করতে দেন, বাসায় কইরো, বাসায় কইরো। পারবা তো? সেটা আমাকে বলো। পারবা না? পারবা না? তারপর sin 2x, এবার বলো তো এখানে আমি কত ডিগ্রি পরপর নিব? কত ডিগ্রি পরপর নিব? 15 ডিগ্রি পরপর, 15 ডিগ্রি পরপর। তাহলে এবার ডেল্টা এক্স কি আমি 15 ডিগ্রি পরপর নিব। হ্যাঁ, তো এটা কিন্তু তোমার প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তুমি ক্যালকুলেটরটা নিবা, ক্যালকুলেটরটা নিবা, তারপর কি টেবিল মোডে যাবা, ক্যালকুলেটরটা নিবা, টেবিল মোডে যাবা, তারপর লিখবা হচ্ছে sin 2x, ঠিক আছে? তারপর রেঞ্জটা বসাবা, তারপর রেঞ্জটা বসাবা। 0 থেকে শুরু করবা, 360 পর্যন্ত যাবা 30 ডিগ্রি ব্যবধানে, শেষ, চলে আসবে। তারপর এটা বসাবা, গ্রাফ পেপারে স্থাপন করবা, ডান, ডান, ঠিক আছে? 3x এখানে কত ডিগ্রি ব্যবধানে বসাবা বলো তো? 10 ডিগ্রি ব্যবধানে, 10 ডিগ্রি ব্যবধানে তুমি মানগুলা বসাবা। আর স্কেল
জাস্ট দুইটা জিনিসের দিকে খেয়াল রাখো। একটা জিনিস কি, কত ডিগ্রি ব্যবধানে বসাইতেছ, একটা স্কেল ছক কাগজে এক্স অক্ষ বরাবর কতটুকু, ওয়াই অক্ষ বরাবর। এমন ভাবে স্কেলটা ধরিও না যাতে করে বেশি পুচকি হয়ে যায়, না হয় বেশি বড় হয়ে যায়, মাঝামাঝি সুন্দর। এই যে এইটা হচ্ছে একটা আদর্শ সাইজ, বুঝছো? তুমি এমন ভাবে নিবা যাতে এক্স অক্ষ বরাবর মোটামুটি পুরাটাই নেয়, ওয়াই অক্ষ বরাবর অ্যাটলিস্ট মাঝামাঝি নেয়, অ্যাটলিস্ট মাঝামাঝি নেয়। সাইন 4x এখানে কত ডিগ্রি পরপর বসাবা বলো তো? 0 থেকে 180 পর্যন্ত 7.5, কত? 7.5 ডিগ্রি পরপর, ঠিক আছে? 7.5 ডিগ্রি পরপর। ওকে, cos 2x পারবা? কত ডিগ্রি পরপর বসাবা? কত ডিগ্রি পরপর বসাবা? 15 ডিগ্রি পরপর, 15 ডিগ্রি পরপর, তাই না? আমরা পারবো তো। cos 3x কত ডিগ্রি? 10 ডিগ্রি পরপর। সব আসলে কিন্তু এখান থেকেই আসবে, আর এখানে আসলে তোমার নিশ্চিত নাম্বার, নিশ্চিত নাম্বার। হ্যাঁ, গ্রাফ পেপারে যখন আঁকবা, আবারও বলতেছি কি কি জিনিস খেয়াল রাখতে হবে, নাম দিতে হবে। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, দুই পাশে অ্যারো দিতে হবে। এই অ্যারোগুলো অনেকে মিস করে, মাস্ট। আমি লাল দিয়ে দিই, এগুলো দিতেই হবে। তারপর স্কেল, এগুলো দিতেই হবে, নাহলে তোমার নাম্বার কাটবে। আর স্কেলটা মাথায়, মাথা খাটায় তারপর ধরি, মাথা খাটায় তারপর ধরি। ওকে চলো, তারপর এই যে আরেকটা দেখো, সাইন স্কোয়ার এক্স, পারবা না? পারবা না? ওয়াই ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স, প্যারা খাওয়ার কিছু নাই। তুমি কি করবা, এই যে -360, 30 ডিগ্রি পরপর, 30 ডিগ্রি পরপর, এই যে এক্স এর জায়গায় মনে রাখবো এর ভেতর যেতে 30 ডিগ্রি পরপর, 30 ডিগ্রি পরপর গেলা, তারপর স্কেল নির্ধারণ করলা, তারপর গ্রাফ আঁকাবা। গ্রাফ আঁকালে যে এরকম হবে। তারপর গ্রাফের বৈশিষ্ট্যও চাই, এই দেখো মূলবিন্দুগামী অবিচ্ছিন্ন ঢেউ আকৃতির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এগুলো তো বলে দিতেই পারবা, এগুলো মুখস্থ রাখার কিছু নেই। জাস্ট গ্রাফটা দেখে কিছু বৈশিষ্ট্য বলবা, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, মূলবিন্দু দিয়ে যায় নাকি যায় না, সর্বোচ্চ নাকি সর্বোচ্চ মান, মৌলিক পর্যায়, মৌলিক পর্যায়, ঠিক আছে? তারপর দেখো সিমিলার কজ স্কোয়ার, কজ স্কোয়ার এটার গ্রাফ ক্লিয়ার, কজ স্কোয়ারের গ্রাফ, কজ স্কোয়ারের বৈশিষ্ট্য, কজ স্কোয়ারের বৈশিষ্ট্য। তারপর দেখো cos 2x এর গ্রাফ, সুন্দর করে তোমাদের জন্য সবকিছু আমি লিখে দিচ্ছি। ক্যালকুলাস অনেক পরে শুরু করা লাগে, ক্যালকুলাস তোমাদের কেউ ক্যালকুলাস পড়ার জন্য চ্যাপ্টার 6, 7 এবং 8 এই তিনটা চ্যাপ্টার পড়া থাকা লাগে, তাহলেই তুমি ম্যাথামেটিক্সের ক্যালকুলাস পড়তে পারবা। ফিজিক্সের ক্যালকুলাস কোনো বিষয় না, ফিজিক্সের ক্যালকুলাস হচ্ছে দুধ ভাত, 2-3টা অঙ্ক, ডিফারেন্সিয়েশনের 2-3টা ফর্মুলা, ইন্টিগ্রেশনের 2-3টা ফর্মুলা। সো ওগুলো তোমাদের ফিজিক্সে যে স্যার আছে উনিই পড়ায় দিবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ম্যাথসের ক্যালকুলাস অনেক বড়, ফিজিক্সের ক্যালকুলাস ওটা 2%, আর ম্যাথসের ক্যালকুলাস পড়ার জন্য এই চ্যাপ্টারগুলো পড়া লাগবে। তো আমরা 6 পড়তেছি, এরপর 7 পড়বো, এরপর 8 পড়বো, তারপরে গিয়ে ক্যালকুলাস শুরু করবো। ওকে, সাইন স্কোয়ার এক্স পারবো না? আমাকে সবাই বলো এখানে রেডিয়ানে দেওয়া, তাহলে কোনগুলো কি তুমি রেডিয়ানে নিবা, বুঝছো? চাইলে ডিগ্রিতেও রূপান্তর করে নিতে পারো, চাইলে ডিগ্রিতেও রূপান্তর করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। কজ স্কোয়ার এক্স পারবো, পারবো 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 তো পারবো, তবে রেডিয়ানে রাখাই ভালো। সাইন কিউব এক্স রেডিয়ান, ঠিক আছে? এইটা বলো তো কি করবো, সাইন এক্স ইন্টু কজ এক্স, এটা তুমি চাইলে এমনিও করতে পারো, বা হাফ, একটা ফর্মুলা আছে, বুঝছো? তোমরা যখন চ্যাপ্টার 7 পড়বা ওখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা এখনো পড়ো নাই, বাট আপাতত জাস্ট মাথায় নিয়ে রাখো, আপাতত জাস্ট মাথায় নিয়ে রাখো, হাফ সাইন 2x, এইটা ধরে তারপর গ্রাফটা আঁকাইতে হবে, এইটা ধরে তারপর গ্রাফটা আঁকাইতে হবে, বুঝছো? এটা কই থেকে আসছে, এটা একটা ফর্মুলা, এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা, আমরা চ্যাপ্টার 7-এ পড়বো, আমরা চ্যাপ্টার 7-এ পড়বো। ওকে ওকে, tan x এর গ্রাফ পারবো, পারবো পারবো পারবো, তাই না? তাই তো, tan x এর গ্রাফ 90 এ কিন্তু অসীম হয়ে যাবে, সো 90 আমরা ভ্যালুটা নিব না, 90 এর ক্ষেত্রে আমরা ভ্যালুটা নিব না, বুঝছো? বাকি সবগুলা ভ্যালু নিব। দেখো -180 থেকে 180 পর্যন্ত তুমি কত ডিগ্রি ব্যবধানে নিবা? 30 ডিগ্রি ব্যবধানে নিবা, নাও 30 ডিগ্রি ব্যবধানে, বা চাইলে 15 ডিগ্রি ব্যবধানে নিতে পারো,
বুঝছো? যেহেতু এখানে দেখো মাইনাস পাই থেকে পাই, ব্যবধানটা কম, ব্যবধানটা ছোট, তাহলে তুমি 15 ডিগ্রি ব্যবধানেই নিতে পারো। 15 ডিগ্রি ব্যবধানেই কি করবা? নিবা। ঠিক আছে, 15 ডিগ্রি ব্যবধানেই নিবা। তাহলে কি করবা আমাকে বলো তো? y ইকুয়ালস টু tan x, tan x, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল কত থেকে শুরু করবা? মাইনাস 180 থেকে শুরু করবা, কোন পর্যন্ত যাবা? 180 পর্যন্ত যাবা, কত ডিগ্রি ব্যবধানে? 15 ডিগ্রি ব্যবধানে। ঠিক আছে, জাস্ট 90 যেখানে আছে সেখানে তুমি মানটা পাবা না। ওকে, সবাই একটু এটা ক্যালকুলেটরে করো, আমি 1 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। তাহলে কি করবা? এটা যদি তুমি গ্রাফ আঁকাইতে চাও, দেখো 90 গিয়ে এরর দেয় না, 1090 তো অসংজ্ঞায়িত। তাহলে তুমি কি করবা? শূন্যর জন্য এটা, 15-এর জন্য কিছু একটা বের হবে, 30-এর জন্য কিছু একটা বের হবে, 45-এর জন্য কিছু একটা বের হবে, তাই না? তারপর 60-এর জন্য কিছু একটা বের হবে, তারপর 75-এর জন্য কিছু একটা বের হবে। দেখবা এইরকম বিশাল একটা গ্রাফ হবে। ঠিক আছে, আর এই সাইড দিয়েও কি এইরকম কিছু একটা, বুঝছো? ঠিক আছে, তারপর আবার এখান থেকে ওইদিকে কিছু একটা, এদিকে কিছু একটা। কাহিনী বুঝছো? এটা কি -90 থেকে 90 পর্যন্ত। তারপর এদিকে একটা অংশ থাকবে, এই যে এরকম একটা অংশ থাকবে, আবার এইদিকে এরকম একটা অংশ থাকবে। সবাই বুঝছো? সবাই কি বুঝছো? তোমরা বাসায় এটা গ্রাফ পেপারে ট্রাই করো। বাসায় এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো ট্রাই করবা। ডান? বুঝছো? কখনো যদি রেঞ্জের মধ্যে অসংজ্ঞায়িত চলে আসে, ট্যান আর কটের ক্ষেত্রে এটা আসবে, বুঝছো? ট্যান, কট, সেক, কোসেক, এই চারটার ক্ষেত্রে এগুলো আসবে, বুঝছো? কোন একটাই দিছো, নিচে 0 চলে আসছে, তাহলে ওইটা জাস্ট ইগনোর করবা, ওটা জাস্ট ইগনোর করবা, বুঝছো? এই যে ট্যান 90 হয়তো এখানে, ট্যান 90 এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, বিশাল বড় সংখ্যা, ওটা আমি নিব না, ওটা আমি নিব না। ভাইয়া টাইম লাগে অনেক, হ্যাঁ এটাতে টাইম লাগবেই, এই জন্যই এই অঙ্ক আমি দিতাম না কখনো পরীক্ষায় আসলে। বাট পাক্কা মার্কস, তুমি এটার সলিউশন জানো, ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই। ক্লিয়ার? আচ্ছা, আমাদের লাস্টের একটা টাইপ, লাস্ট একটা টাইপ, লেখচিত্রের সাহায্যে সমীকরণ সমাধান। লেখচিত্রের সাহায্যে সমীকরণ সমাধান, এটা আরো বড়। এখানে মানে একটা গ্রাফ পেপারে 2টা গ্রাফ আঁকানো লাগবে। দেখো তো, তুমি কি করবা জানো? sin x মাইনাস cos x ইকুয়ালস টু 0, এই সমীকরণটা সমাধান করতে বলছে। তার মানে এরকম না x এর কোন মানের জন্য sin x মাইনাস cos x ইকুয়ালস টু 0 হবে? এই সীমার মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে sin এর কোন মানের জন্য sin x মাইনাস cos x 0 হবে? আচ্ছা, কি করবা জানো? তুমি এক পাশে একটা রাখবা, আরেক পাশে আরেকটা নিয়ে যাবা। হ্যাঁ, তাহলে এই সমীকরণটা সমাধান করা মানে কি জানো? সাইনের কোন মানের জন্য, সাইনের কোন মানের জন্য, সাইনের কোন মানের জন্য, সরি এক্স এর কোন মানের জন্য এটা আর এটা সমান হবে। তুমি দুইটা আলাদা গ্রাফ চিন্তা করো, y ইকুয়ালস টু sin x একটা গ্রাফ, y ইকুয়ালস টু cos x একটা গ্রাফ, বুঝছো? 1 নাম্বার 2 নাম্বার। ঠিক আছে, সমীকরণটাকে জাস্ট দুই পার্টে নিয়ে এটা করলাম। তাহলে x এর কোন মানের জন্য এই y আর এই y সমান হবে, সেটাই কি এই সমীকরণের সমাধান না? আমাকে বলো তো, x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য
এই sin x আর এই cos x মানে এই y আর এই y সমান হবে। তাহলে অ্যাকচুয়ালি কি এই দুইজনের ছেদবিন্দু বের করতে বলছে না? এই দুইজনে কি বের করতে বলছে? ছেদবিন্দু বের করতে বলছে। তো এখন তুমি গ্রাফ পেপারে গ্রাফটা আঁকাবা, sin x এর গ্রাফ আঁকাবা, cos x এর গ্রাফ আঁকাবা। কত ডিগ্রি ব্যবধানে সেইটা এখানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তুমি আগে থেকেই কি সমাধানটা বের করতে পারো না? 0 থেকে 180 মধ্যে x এর ভ্যালু যদি 45 হয় তাহলে এটা সমাধান না? এই সমীকরণের সমাধান কত? 45, x = 45 ডিগ্রি। তাহলে 45 পাওয়ার জন্য 15 ডিগ্রি ব্যবধানে কি করতে হবে? গ্রাফটা আঁকাইতে হবে। তো তুমি গ্রাফটা আঁকাও, sin x এর গ্রাফ হবে, বিন্দুগুলো নিয়ে আঁকাবা। তারপর কি আমাদের cos x এর গ্রাফটাও হবে, বুঝছো? এই হচ্ছে cos x এর গ্রাফ, এই হচ্ছে আমাদের cos x এর গ্রাফ। এটাই তো তুমি যদি গ্রাফ পেপারে আঁকাও 0 থেকে 180 মধ্যে আমাদের cos x এর গ্রাফ হবে এটা। তারা দুইজন 0 থেকে 180, তাই না? 0 থেকে আমি 360 পর্যন্ত নিয়ে নিছি, 0 থেকে 180 পর্যন্ত তাদের গ্রাফ হবে এই যে এতটুকু। তারপর তুমি গ্রাফ পেপার দেখে বুঝতে পারবা যে তারা এই দুইটা বিন্দুতে ছেদ করছে। কোথায়? 45,1/√2। সুতরাং এই সমীকরণটার সমাধান x = 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান, π/4 রেডিয়ান। বুঝছো? এটা কিন্তু আরো জটিল, মানে কাজ সহজ তো ব্যাপারটা জটিল। ব্যাপারটা কেমন জটিল? তোমাকে যে সমীকরণটা দেওয়া থাকবে তুমি চোখের পলকেই সেটা সমাধান করে ফেলতে পারবা, কোনো টেনশন নেই। চোখের পলকে দেখবে পরীক্ষা এটাই আসবে, চোখের পলকেই সমাধান করে ফেলছো না? এই সীমার মধ্যে x এর ভ্যালু 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান হলে কি লেফট সাইড সমান রাইট সাইড। তাহলে এটা সমীকরণ, এই সমীকরণের সমাধান কত? x এর ভ্যালু 45। আচ্ছা, তো এটারে আমি এখন লেখচিত্রের সাহায্যে সমাধান করব। তাহলে আমি কি করছি? সুন্দর করে একটা পাশে এক পাশে, আরেকটা পাশে ওই পাশে। তাহলে y = এটা একটা সমীকরণ, y = এটা একটা সমীকরণ। তো x এর কোন মানের জন্য এটা আর এটা সমান হবে? তাহলে x এর কোন মানের জন্য এই দুটো সমান হবে? তার মানে কি এই দুজনের ছেদবিন্দু। তো এখন আমি এটার গ্রাফ আঁকাবো, এটার গ্রাফ আঁকাবো। এই দুটা গ্রাফ আমাদের লেখচিত্রে যেই বিন্দুতে ছেদ করবে সেটাই কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তো আমি এটার জন্য একটা ছক আঁকাবো, এটার জন্য একটা ছক আঁকাবো, তারপর গ্রাফ পেপারে এই দুইটার গ্রাফ আঁকাবো। আঁকায় দেখবো যে তারা এই বিন্দুটাই ছেদ করে। তারা কোথায় ছেদ করে? π/4, 1/√2 এই বিন্দুটাই ছেদ করে। ক্লিয়ার? তোমাদের বইয়ে এগুলো এক্সাম্পলে আছে, জাস্ট যে কোনো একটা দেখে নিলেই হবে। ঠিক আছে? দুইটা গ্রাফই তো, sin x এর গ্রাফ, cos x এর গ্রাফ। এই যে এটা হচ্ছে sin x এর গ্রাফ, এটা হচ্ছে cos x এর গ্রাফ। একটা গ্রাফ পেপারেই সেটা আঁকাবা। আর কত ডিগ্রি ব্যবধানে? এটা তুমি দেখবা সমাধানটা কত। এত ডিগ্রি ব্যবধানে নিবা যাতে করে ওই সমাধানটা মাস্ট আমাদের টেবিলটায় থাকে। তুমি যে টেবিল বানাবা, যে গ্রাফ আঁকানোর জন্য টেবিল বানাও না, বলো এই যে এই টেবিলটা, গ্রাফ আঁকানোর জন্য যে টেবিল বানাও, এই টেবিলে যাতে ওই সমাধানটা থাকে। তুমি যদি এখানে 30 ডিগ্রি ব্যবধানে নাও তাহলে ওই সমাধানটা কিন্তু তুমি স্কিপ করে ফেলবা। এই জন্য 15 ডিগ্রি ব্যবধানে কি আমরা নিলাম। ক্লিয়ার? আমাকে বলো। সবাই বুঝছি। তারপর দেখো x - tan x = 0, 0 থেকে 90 এর মাঝে, 0 থেকে 90 এর মাঝে। তাহলে কি করব? আমাকে বলো তো। x = tan x, তাহলে y = x আর y = tan x। এই দুইটা রেখা যেই বিন্দুতে ছেদ করবে 0 থেকে 90 এর মাঝে, 0 থেকে 90 এর মাঝে, তুমি গ্রাফ আঁকতে পারবে না এই দুজনের। y = x এর গ্রাফ আঁকা তো কোনো ব্যাপারই না। y = x এটার গ্রাফ কেমন? একটা সরল রেখা, মূল বিন্দুগামী একটা সরল রেখা। ঠিক আছে? এই হচ্ছে y = x এর গ্রাফ। y = tan x এর গ্রাফ কেমন? এই যে এরকম। এরা দুইজন যেই বিন্দুতে ছেদ করবে, তুমি এখন এই বিন্দুটা স্থানাঙ্ক নিয়ে আসবা। ডান? বুঝছো? সবাই আমাকে বলো, আমরা সবাই কি বুঝছি? আর ক্যালকুলেটর দিয়ে তুমি চাইলে এটা আগেই সমাধান করে নিতে পারো। ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান কিন্তু করা যায়।
হ্যাঁ, তুমি কি লিখবা? এক্স আলফা ইকুয়ালস টু tan x, ঠিক আছে, ডিগ্রিতে আছে। তারপর শিফট সলভ ইকুয়ালস টু 0 0, তাহলে এরা কোথায় ছেদ করে? 0 এই বিন্দুটাই কি ছেদ করে। আর কোথাও কি ছেদ করে? শিফট সলভ, তুমি 90 এর কাছাকাছি একটা ভ্যালু দাও, এটা তো ছেদ করার কথা। আর একটা বিন্দুতে ছেদ করা 0, আর এখানে গিয়ে একটা বিন্দুতে ছেদ করবে। এই সবাই কি বুঝছো? আমাকে সবাই বলো, তোমরা সবাই কি বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তারপর আরেকটা আছে 5 sin x plus 2 cos x equals to 0। বলো তো, x এর ভ্যালু যদি 90 হয় তাহলে এটা হয় না? তুমি আগে থেকেই সমাধানটা জেনে নিবা। x এর ভ্যালু যদি 90 হয়, এটা 90 মানে sin 90 এর হলো 1, এটা 5 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এটা তাহলে 90। 30 ডিগ্রি ব্যবধানে তুমি ফার্স্টে কি করবা? 5 2 cos x টা এক পাশে রাখো, আর ওদিকে হচ্ছে 5 minus 5 sin x। তাহলে দুইটা গ্রাফ, একটা গ্রাফ হচ্ছে y equals to 2 cos x, আরেকটা হচ্ছে y equals to 5 into 1 minus sin x। এখন এই দুইটার গ্রাফ আঁকাবা, এই দুইটা গ্রাফের যেই ছেদবিন্দু, এই দুইটা গ্রাফের যেই ছেদবিন্দু সেটাই কি আমাদের অ্যান্সার। এই দুইটা গ্রাফের যেই ছেদবিন্দু। সবাই কি ক্লিয়ার? বলো তো, তোমরা সবাই কি ক্লিয়ার? তোমাদের বই বই পাইছো না এখনো যায় নাই? বই কি পাইছো বলো তো? তো তোমাদের বইয়ে এগুলা খুব মানে সবগুলাই খুব সুন্দর করে সমাধান করে দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট দেখে নিও, জাস্ট দেখে নিও। আমি তো সব বুঝাই দিছি, এখন জাস্ট বইটা একটা গো থ্রু করলেই তোমরা যে বলতেছে না ভাই করায় দেন করায় দেন, সবগুলো এখানে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? আমি যা যা পড়াইছি সব কিছু, যেই সিরিয়ালে পড়াইছি যা যা পড়াইছি সব কিছু এই বইটাতে ওই একই সিরিয়ালে আছে, ঠিক আছে? তো ডান, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 4টা চ্যাপ্টার 6 শেষ হয়ে গেল। তোমাদের সবার কি ভেক্টর পড়া হয়েছে? আমরা নেক্সটে সাইকেল 1 এর ভেক্টরটা শুরু করব। তো তার আগে ফিজিক্সের ভেক্টরটা শেষ করে আসিও। তো অভিদাদা বৃত্ত পড়াইতেছে, সো বৃত্তটা চলতে থাকুক, আমরা নেক্সট উইকে বা তারপরের উইকে ভেক্টর শুরু করব সাইকেল 1 এ। হ্যাঁ, এর পরবর্তীতে অভিদাদা এসে চ্যাপ্টার 7 শুরু করবে, এই সাইকেলের চ্যাপ্টার 7 শুরু করবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। চ্যাপ্টার 7 অভিদাদা শুরু করবে বৃত্ত শেষ হওয়ার পরেই, আল্লাহ হাফেজ।